নমস্কার, আমি সুরেশ স্যার। সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই সুরেশ স্যারে। তো আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের থার্ড ক্লাসটা করব। এর আগে অলরেডি আমি দুটো ভিডিও আপলোড করেছিলাম, পার্ট 1 এবং পার্ট 2। যারা ওই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ওই ভিডিওগুলো আগে দেখে নিও, তারপরে এই ক্লাসটা করো, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? আর ক্লাসটা দেখার পর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর যারা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন আছো, যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটাকে দেখছো, তারা কি করবে, যদি ভালো লাগে ক্লাসটা তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। তাহলে এর পরে কি হবে, আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো ইজিলি তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক আছে? তাহলে শুরু করছি আমরা প্রফিট অ্যান্ড লসের থার্ড ক্লাস। তাহলে প্রফিট অ্যান্ড লসের থার্ড ক্লাসটা শুরু করছি। তো ফার্স্ট ম্যাথটা দেখো কি আছে, বলছে বাই সেলিং 12 আর্টিকেলস ফর এ রুপি এ ম্যান লসেস 4%। মানে যখন টাকায় 12টা করে আর্টিকেল বিক্রি করে 4% লস হয়। তাহলে কি হচ্ছে, সেল করছে কি 12 আর্টিকেলস পার রুপি, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে 4% লস। 12 আর্টিকেলস পার রুপিতে সেল করলে 4% লস হয়। বলছে at what rate should they be sold to gain 44%? কোন রেটে বিক্রি করলে 44% প্রফিট হবে। এবার রেট বলতে কি বোঝাচ্ছে, এখানে রেটটা দেওয়া আছে কি 12 আর্টিকেলস পার রুপি, তাই তো? টাকায় 12টা। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে টাকায় কটা বিক্রি করলে 44% প্রফিট হবে। তাহলে টাকায় কটা বিক্রি করলে জানি না, প্রফিটটা কত, 44% প্রফিট। এবার দেখো কিভাবে আমরা কম্পেয়ার করব। তো আমরা সেলিং প্রাইসটা কম্পেয়ার করছি। যখন আমাদের ধরো টাকায় তুমি 4টে করে আর্টিকেল কিনছো, বিক্রি করছো 5টা করে, তাহলে কি হলো, তুমি কেনার সময় 4টে কিনলে, দেওয়ার সময় কটা দিলে, 5টা দিলে, বেশি দিলে, তাহলে তোমার কি হলো, তোমার লস হয়ে গেল। কারণ 1 টাকা দিয়ে তুমি 4টে কিনেছিলে, মানে এক একটার দাম হচ্ছে 25 পয়সা করে। আর বিক্রি করার সময় কি করলে, টাকায় কটা করে দিচ্ছ, 5টা করে, তাহলে এক একটার দাম হচ্ছে কত, 20 পয়সা করে। তাহলে বিক্রি করে কম পেলাম, সেক্ষেত্রে আমাদের লস হলো। এবার দেখো যদি আমি 5টা করে কিনতাম টাকায়, তাহলে এক একটার ক্রয় মূল্য কত হতো আমাদের, 20 পয়সা। আর যদি আমি 4টে করে বিক্রি করতাম টাকায় 4টে করে, তাহলে একটার ক্রয় মূল্য হতো 25 পয়সা, সেক্ষেত্রে আমাদের লাভ হতো। তার মানে যখন আমরা আর্টিকেলের সংখ্যাটা কমিয়ে দিচ্ছি, আমাদের প্রফিটটা বাড়ছে, মানে সেলিং প্রাইসটা বেড়ে যাচ্ছে। যখন আর্টিকেলের সংখ্যাটা বৃদ্ধি করে দিচ্ছি, তাহলে আমাদের সেলিং প্রাইসটা কমে যাচ্ছে। তাহলে রিলেশনটা কি, উল্টো। তাহলে আর্টিকেলের সাথে সেলিং প্রাইসের রিলেশনটা কি হবে, উল্টো হবে। ঠিক আছে? তার মানে প্রাইসের সাথে আমাদের আর্টিকেলের রিলেশনটা কি হবে, ইনভার্সলি প্রপোর্শন। প্রাইসের সাথে আর্টিকেলের রিলেশনটা কি হচ্ছে, ইনভার্সলি প্রপোর্শন বা ব্যস্ত সম্পর্কে আছে। এবার দেখো প্রথমে যখন 4% লস হয়েছিল, সেক্ষেত্রে আমাদের সেলিং প্রাইসটা কত ছিল, 96%। পরে যখন 44% প্রফিট করতে হবে, তাহলে সেলিং প্রাইসটা কত হতে হবে, 144%। তার মানে আমাদের সেলিং প্রাইসটা কি হচ্ছে, ইনক্রিজ করছে। সেলিং প্রাইসটা কি হচ্ছে, আমাদের ইনক্রিজ করছে, বৃদ্ধি পাচ্ছে। তো সেলিং প্রাইস যে বৃদ্ধি পেয়ে যাবে, তাহলে নাম্বার অফ আর্টিকেলটা কি হবে, কমে যাবে। কারণ কি, প্রাইসের সাথে আর্টিকেল বিপরীত সম্পর্ক। তাহলে যখনই আমাদের বিক্রয় মূল্য বৃদ্ধি পেয়ে গেল, তাহলে দ্রব্যের সংখ্যাটা আমাদের কমাতে হবে। টাকায় 12টা করে দ্রব্য দিলে লাভ হবে না, দ্রব্যের পরিমাণটা কি হবে, কমাতে হবে। তাহলে উল্টো রিলেশন। তাহলে আমাদের দিচ্ছিলাম টাকায় 12টা করে, এখন টাকায় কটা করে দেব, তাহলে দেখো আমাদের দ্রব্যের পরিমাণটা কমাবো। যে দুটো পার্সেন্টেজ আছে সেই দুটো দিয়ে কম্পেয়ার করব। যেই পার্সেন্টেজ অনুযায়ী প্রাইসটা বাড়ছে, সেই পার্সেন্টেজ অনুযায়ী কি হবে, আমাদের আর্টিকেলের সংখ্যাটা কমবে। তাহলে কমাতে গেলে একটা ফ্র্যাকশন তৈরি করে গুণ করব এর সাথে। কি করতে হবে, ফ্র্যাকশনের ভ্যালুটা কমাতে গেলে ছোট সংখ্যাটাকে উপরে রাখতে হবে আর বড় সংখ্যাটাকে নিচে রাখতে হবে, তাহলে ভ্যালুটা কি হবে, কমে যাবে। তাহলে এখানে 96%টাকে উপরে রাখলাম, 144%টাকে আমরা নিচে রাখলাম। এবার ক্যালকুলেট করে নিচ্ছি। তাহলে পার রুপিসে কটা আর্টিকেল বিক্রি করবে, পার রুপিসে যদি 8খানা করে আর্টিকেল সে বিক্রি করে, সেক্ষেত্রে তার প্রফিট হবে কত, 44%। ঠিক আছে?
এটা আমি বেসিক কনসেপচুয়াল ব্যাপারটা বোঝালাম যে মেন্টালি কিভাবে করবে, ওটা ইনক্রিজ করলে এটা ডিক্রিজ করবে আর্টিকেলের সাথে প্রাইস। এবার যদি তোমরা ফর্মুলা আকারে মনে রাখতে চাও, কারণ এইগুলো বিভিন্ন রকম ভাবে চেঞ্জ করে করে দিতে পারে, তো ফর্মুলা আকারেও আমরা করতে পারি, দেখিনি কিভাবে করব। তাহলে দেখো ফর্মুলাটা হচ্ছে n1 p1 by a1 equal to n2 p2 by a2। তাহলে এখানে n টা কি, n টা হচ্ছে নাম্বার অফ আর্টিকেলস মানে দ্রব্যের সংখ্যা, p টা কি, p টা হচ্ছে প্রাইস, প্রাইসের পার্সেন্টেজটা লিখতে হবে, মানে কস্ট প্রাইস বা সেলিং প্রাইস যাই হবে সেটার পার্সেন্টেজটা লিখতে হবে p এর জায়গায়। a ফর অ্যামাউন্ট, অ্যামাউন্ট ইন রুপিস মানে কত টাকায় কিনলো বা কত টাকায় বিক্রি করলো, রুপিস না হয়ে তোমার পয়সা তো দেওয়া থাকতে পারে, যেরকম ভ্যালু দেওয়া থাকবে সেরকম লিখবো, টাকার পরিমাণটা বা পয়সার পরিমাণটা এই জায়গায় বসাবো। প্রথম লাইনে যেই পার্টটা বলেছে সেগুলোকে এক পাশে লিখবো, দ্বিতীয় লাইনে যেগুলো বলেছে সেগুলোকে এক পাশে লিখবো, লিখে ক্যালকুলেট করে দেবো। এবার এই দুটোর মধ্যে একটা আননোন থাকবে, সেটার ভ্যালু অটোমেটিক পেয়ে যাবো। তো আমাদের প্রথমেই বলেছিল বাই সেলিং 12 আর্টিকেলস ফর এ রুপি এ ম্যান লসেস 4%। টাকায় 12টা বিক্রি করলে 4% ক্ষতি হয়। তাহলে অ্যামাউন্টটা কি, টাকা মানে 1 টাকা। তাহলে আমি প্রথমে অ্যামাউন্টের জায়গায় লিখলাম কত, 1 টাকা অ্যামাউন্টের জায়গায়। কটা বিক্রি করেছে, 12টা, তার মানে নাম্বার অফ আর্টিকেল 12টা। প্রাইস 4% লস, তাহলে সেলিং প্রাইসটা কত হবে, 96%। তাহলে এখানে আমরা লিখলাম কত, 96। পার্সেন্টেজটা লিখছি না কারণ বোথ সাইডে লেখা হবে পার্সেন্টেজ, কেটে যাবে। আচ্ছা এবার নেক্সট লাইনে আসছি, বলছে at what rate should they be sold to gain 44%। কোন রেটে বিক্রি করবে মানে টাকায় কটা বিক্রি করবে, তাহলে অ্যামাউন্টটা সেই 1 টাকাই থাকলো। এবার লাভ করবে কত, 44%। তাহলে লাভ 44% মানে সেলিং প্রাইসটা 144। এবার কটা বিক্রি করবে সেটা জানি না, সেটাই বের করতে হবে। তাহলে এখানে কি ধরে দিলাম, সেটা নাম্বার অফ পার্টিকেলসটা x ধরে দিলাম। এবার ক্যালকুলেট করে দিচ্ছি, তাহলে x = আমাদের কত আসছে, 8। তার মানে টাকায় যদি 8টা করে আর্টিকেল বিক্রি করি সেক্ষেত্রে আমাদের 44% প্রফিট হবে। ইজি ব্যাপার, যে কোনো ভাবে করতে পারো, মেন্টালি ওই কনসেপচুয়ালি একবারে করে দিতে পারো, অথবা ফর্মুলায় বসিয়ে করা যেতে পারে, ঠিক আছে। তাহলে এবার তাহলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2। তো কোশ্চেন নাম্বার 2 তে কি বলেছে, বলছে ট্রেডার বিয়ার্স এ লস অফ 25% বাই সেলিং 40 নিডলস ফর ₹10। তার মানে 40 খানা নিডলস 10 টাকায়, মানে 10 টাকায় 40টা করে নিডল যদি বিক্রি করে সেক্ষেত্রে তার বলছে লস হচ্ছে 25%, এটা বলেছে, তাই তো। এবার কি বলেছে, হাউ মেনি নিডলস শুড হি সেল ফর ₹20 ইন অর্ডার টু গেইন 20%। তাহলে 20 টাকায় কতগুলো নিডলস বিক্রি করলে তার 20% গেইন হবে মানে প্রফিট হবে। আচ্ছা এটা 10 টাকার বেসিসে বলেছিল, এটা 20 টাকার বেসিসে, আগের ক্ষেত্রে দুটোই সমান ছিল। তাহলে এটা আমি এক কাজ করি, 10 টাকায় যদি আমাদের 40 খানা হয় তাহলে 20 টাকায় কটা হবে, 10 টাকায় যদি 40 খানা হয় তাহলে 20 টাকায় কটা হবে, 80 খানা হবে। লাভটা কত থাকবে, লসটা কত থাকবে, 25% এ থাকবে, ঠিক আছে। একটু আমরা অ্যামাউন্টটাকে সমান করে দেব, মানে পরের যে অ্যামাউন্টটা আমাদের চেয়েছে সেটা যেহেতু 20 টাকার বেসিসে চেয়েছে, তো আমরা কি করলাম, প্রথমে অ্যামাউন্টটাকে সমান করে দিলাম, মানে কনসেপচুয়ালি প্রথমে করার চেষ্টা করছি। তো আমি এটা 10 টাকায় যেহেতু 40টা করেছিল তাহলে 20 টাকায় 80টা করে হবে, লস কত, 25%। আচ্ছা এবার দেখো আমরা জাস্ট কম্পেয়ার করছি, 25% লস মানে কি 75%, সেলিং প্রাইসটা 75%, আর এখানে বলছে 20% প্রফিট করবে, তাহলে সেলিং প্রাইসটা কত হচ্ছে 120%। তো আমাদের প্রাইসটা কি হলো, বৃদ্ধি পেল। তো প্রাইসটা যেই বৃদ্ধি পেল আর্টিকেলটা কি হবে, এই রেশিও অনুযায়ী কমে যাবে, কারণ প্রাইসের সাথে নাম্বার অফ আর্টিকেলসটা কি বিপরীত সম্পর্কযুক্ত। তো এই রেশিওতে আর্টিকেলটাকে কমাতে হবে। তো প্রথমে আমাদের আর্টিকেলটা কত ছিল, 80 ছিল, 20 টাকায় কটা ছিল, 80টা ছিল। এবার 20 টাকায় কটা হবে সেটাই আমাদের অ্যানসার। তাহলে যেহেতু কমাতে হবে আর্টিকেলটা,
তাহলে কি করব, ফ্র্যাকশনের ক্ষেত্রে ছোট সংখ্যাটা উপরে লিখব, বড় সংখ্যাটা নিচে লিখব। এবার ক্যালকুলেট করে দিচ্ছি। তার মানে 20 টাকায় যদি 50টা করে আর্টিকেল সে বিক্রি করে, সেক্ষেত্রে তার 20% গেইন হবে। ঠিক আছে, এটা নরমাল প্রসেসে করলাম কনসেপচুয়ালি। এবার এটাকে আমি ফর্মুলায় অ্যাপ্লাই করে করব, যে ফর্মুলাটা আমাদের শেখালাম তোমাদের একটু আগে। তো ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তখন আর এটা প্রয়োজন হচ্ছে না, এটা ভাঙার দরকার নেই, ডাইরেক্ট বসিয়ে দেব। ভেঙেও করা যেতে পারে, কিন্তু এই ভ্যালু ডাইরেক্ট বসালেই চলে আসবে। তো আমাদের ফর্মুলাটা কি ছিল, N1P1 দিয়ে বলেছিলাম। তো প্রথমে দেখো 10 টাকায় 40 খানা করে দ্রব্য বিক্রি করছে, তাহলে প্রাইসটা কত, 10 টাকা, দ্রব্য কটা, 40টা। আচ্ছা, লস হচ্ছে কত, 25%, তার মানে সেলিং প্রাইসটা কত হবে, 75 লিখলাম। নেক্সট বলছে 20 টাকায় কতগুলো বিক্রি করবে, অ্যামাউন্টটা হচ্ছে 20 টাকা, কতগুলো বিক্রি করবে, নাম্বার অফ আর্টিকেল জানি না, x লিখলাম। 20% গেইন, মানে সেলিং প্রাইসটা কত হবে, 120%। এবার বোথ সাইড দিয়ে ক্যালকুলেট করে দেব। তাহলে x আমাদের কত আসছে, 50। তার মানে যদি আমাদের 20 টাকায় 50টা করে আর্টিকেল বিক্রি করি, তাহলে আমাদের 20% প্রফিট হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? এবার তাহলে আমরা আসছি নেক্সট প্যাটার্নে, ঠিক আছে, নেক্সট কোশ্চেনে। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3। তো কোশ্চেন নাম্বার 3 তে কি বলেছে, বলছে 1/5 অফ এ কমোডিটি সোল্ড এট 10% প্রফিট। আচ্ছা, 1/5 সেল করেছে কি আমাদের 10% প্রফিটে। তারপরে কি বলছে, বলছে 1/4 at 20% প্রফিট, 1/4 at 20 না, সরি 24% প্রফিট। তাহলে 1/5 হচ্ছে 10% প্রফিটে করেছে, আর 1/4 হচ্ছে 24% প্রফিটে সেল করেছে। বলছি এট দ্য রেস্ট, মানে অবশিষ্টটা। তো অবশিষ্ট কত আমাদের, 1/5 আর 1/4 আমাদের চলে গেল। তো 1/5 আর 1/4 অ্যাড করলে কত আসছে আমাদের, 9/20। তাহলে 20 ভাগের মধ্যে 9 ভাগ কাউন্টিং হয়ে গেছে, বাকি কত, 20 ভাগের 11 ভাগ। তো রেস্ট পার্টটা হচ্ছে 11/20 পার্ট। আচ্ছা, রেস্টের উপর কতটা প্রফিট বা লস হচ্ছে, বলছে রেস্টের উপর 40% প্রফিট। রেস্টের উপর আমাদের প্রফিটটা হচ্ছে 40%। ঠিক আছে, তাহলে তিনটে পার্ট, একটা হচ্ছে 1/5 এর উপর 10% প্রফিট, 1/4 এর উপর 24%, আর এগুলো বাদ দিলে যেটা থাকলো তার উপর 40% প্রফিট, সব প্রফিট বলেছে। এবার আমাদের কোশ্চেনটা দিয়েছে ইফ দ্য টোটাল প্রফিট ইজ ₹30 আর্ন, তাহলে টোটাল কত প্রফিট হচ্ছে 30 টাকা। বলছে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য কমোডিটি। তো যেই কমোডিটির উপর পার্সেন্টেজ গুলো করছে, টোটাল ভ্যালুটা কত। তাহলে যে কমোডিটির উপর পার্সেন্টেজ করছি তার 1/5 এ 10% করেছে। 1/5 এ যদি 10% হয় তাহলে এক অংশ মানে পুরোটার উপর কত হবে, 5 দিয়ে ভাগ করলে 2% হবে। তাহলে 1/5 এ 10% নরমালি ক্যালকুলেট করে দেব। 1/5 এ 10%, 1/4 এ 24%, আর 11/20 পার্টে 40%। তাহলে টোটাল কত পার্সেন্ট হলো একটু ক্যালকুলেট করে নিই। 5 দিয়ে গেলে 2%, এটা আসছে 4/24। তাহলে আমাদের টোটাল কত আসছে, 30%। তাহলে টোটাল আমাদের কত পার্সেন্ট প্রফিট হচ্ছে, 30% টোটাল কমোডিটির, তাই তো। আর এখানে প্রফিট বলেছে কত টাকা, 30 টাকা। তাহলে ইজি ব্যাপার, 30% মানে হচ্ছে 30 টাকা। 30% যদি 30 টাকা হয় তাহলে টোটালটা কত, 100%। তাহলে 100% এর ভ্যালু কত আসবে, 100 টাকা। তার মানে আমাদের যে কমোডিটির উপর পার্সেন্টেজ করছিলাম তার ভ্যালু কত ছিল, ₹100। ঠিক আছে, ইজি ব্যাপার একদম। এবার তাহলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 4 এ। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4, বলছে গুডস বি পারচেজড ফর ₹1513, মানে 1513 টাকার আমরা জিনিস কিনেছি, and 1/3 be sold at a loss of 10%, এর 1/3 10% লস করে আমরা বিক্রি করেছি। বলছে at what gain percent should the remainder be sold so as to gain 20% on the whole transaction। তাহলে প্রথমে আমরা 1/3 এর উপর লস করেছিলাম, তাহলে অবশিষ্ট যেটা থাকলো তার উপর কতটা প্রফিট করলে টোটালে আমাদের 20% প্রফিট হয়। ঠিক আছে, তা আমাদের কত টাকা দ্রব্য ছিল,
1513 টাকার এর 1/3 পার্ট আমাদের লস হয়েছে, তাহলে বাকি থাকলো কত আমাদের 2/3 পার্ট। তাহলে 1/3 লসে বিক্রি করেছি, বাকি 2/3 প্রফিটে বিক্রি করেছি, তাহলেই টোটালে আমাদের প্রফিট হবে। তাহলে 1/3 আর 2/3 টোটালটা কত আসছে 1 পার্ট। এবার দেখো 1/3 পার্টের উপর 10% লস বলেছে, তাহলে আমরা কি করলাম ইনটু 10% লসের জন্য মাইনাস করে দিলাম। আচ্ছা 2/3 পার্টের উপর কতটা গেইন করব, মানে কত পার্সেন্ট লাভ করব সেটা আমরা জানি না, তাহলে কত পার্সেন্ট লাভ করব 2/3 পার্টের উপর আমরা ধরে নিচ্ছি x% প্রফিট করব, প্রফিটের জন্য কি করলাম প্লাস দিলাম। আচ্ছা টোটালটা কত 1 অংশ, তার উপর কি বলেছে 20% প্রফিট, তাহলে ইনটু 20% প্রফিটের জন্য কি থাকলো এখানে প্লাসই থাকলো, ঠিক আছে। এবার আমরা ডাইরেক্ট এটা কেন করছি, কেন ভ্যালুটা অ্যাপ্লাই করছি না, কারণ দেখো 1513 টাকার 1/3 অংশ, 1513 টাকার 2/3 অংশ, 1513 টাকার 1 অংশ, তাহলে যখন ইকুয়েশন ফর্ম করছি 1513টা কমন আছে, বোথ সাইড থেকে কেটে যাবে। এরকম কমন যদি কোনো ভ্যালুর উপর চেক করি তাহলে কিন্তু ওই ভ্যালুটা লেখার কোনো প্রয়োজনীয়তা নেই, নরমাল পার্সেন্টেজ গুলো কম্পেয়ার করলেই হয়ে যায়। তো এখানে আমরা তিনটে পার্ট থেকে পার্সেন্টেজ গুলো কেটে দিচ্ছি, 3 দিয়ে সবাইকে গুণ করলাম, তাহলে আসছে আমাদের এখানে -10, এখানে 2x, এখানে কত 3 × 60, তাহলে ক্যালকুলেট করলে কত আসছে, তাহলে ক্যালকুলেট করলে x এর ভ্যালু কত আসছে আমাদের 35%। তার মানে রিমেইনিং যে পার্টটা ছিল তার উপর আমাদের কি করতে হবে 35% প্রফিট করতে হবে, রিমেইনিং পার্টের উপর 35% যেই প্রফিট করে দেব আমাদের ওভারঅল কি হবে 20% প্রফিট চলে আসবে। আচ্ছা এবার দেখো এখানে কোশ্চেনটা অনেক সময় এই প্রফিট বা লস বললে প্লাস মাইনাস লিখলাম, তো এবার অনেক সময় এরকম বলতে পারে যে 1/3 এর উপর 10% লস হয়েছে, রিমেইনিং পার্টটায় কতটা প্রফিট করলে ওভারঅল আমাদের নো প্রফিট নো লস হবে। তো যখনই নো প্রফিট নো লস বলবে তখন আমরা কি করব এখানটা জিরো করে দেব, কারণ নো প্রফিট নো লস মানে কি প্রফিটও হবে না, পজিটিভও হবে না, নেগেটিভও কিছু হবে না, তাহলে এখানে কি করব জিরো করে দিলে ক্যালকুলেট করলে চলে আসবে। তার জন্য আর নতুন করে অঙ্ক দেখালাম না, যদি ওরকম কোনো অঙ্ক থাকে জাস্ট নো প্রফিট নো লস বললে এই পার্টটা জিরো লিখে দেবে, ক্যালকুলেট করে দেবে, তোমার ভ্যালু চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5, তো বলছে ইফ এ ম্যান বট 10 অরেঞ্জেস ফর ₹11, মানে এই রেটে আর কি এট দ্য রেট অফ ₹11, তাহলে 11 টাকায় 10টা করে অরেঞ্জেস কিনলো এন্ড সোল্ড 11 অরেঞ্জেস এট দ্য রেট অফ 10, মানে 10 টাকায় 11টা করে বিক্রি করলো, দেন ফাইন্ড হিজ গেইন অন লস পার্সেন্টেজ। এবার হয়তো অনেকে মুখে ক্যালকুলেশন করেছো 10 × 10 100, 11 × 11 121, 21% প্রফিট, তাই তো। কিন্তু আমি কোশ্চেনে বলেছি ফাইন্ড দ্য গেইন অর লস পার্সেন্টেজ, এবার প্রফিট হচ্ছে না লস হচ্ছে সেটা কিন্তু ওই সব সময় কিন্তু ক্রস গুণ করলে বোঝা যাবে না, কোনটাকে কস্ট প্রাইস ধরবো কোনটাকে সেলিং প্রাইস ধরবো এটা কিন্তু ক্লিয়ার করাটা খুব জরুরি, ঠিক আছে। তো প্রথমে আমাদের দেখো বলছে 11 টাকায় 10টা করে অরেঞ্জেস কিনছে, মানে এটা কস্ট প্রাইসের পার্ট, তাহলে কস্ট প্রাইস অফ 10 অরেঞ্জেস কত, কস্ট প্রাইস অফ 10 অরেঞ্জেস হচ্ছে ₹11, তাই তো 11 টাকায় 10টা করে অরেঞ্জেস কিনছে, মানে এই দরে কিনছে। আচ্ছা বিক্রি করছে কি সোল্ড 11 অরেঞ্জেস ফর ₹10, আর বিক্রি করার সময় 10 টাকায় 11টা অরেঞ্জ বিক্রি করলো, তাহলে এটা হচ্ছে কস্টের পার্ট মানে ক্রয় মূল্যের পার্ট, এটা হচ্ছে বিক্রয় মূল্যের পার্ট। এবার আমরা যখন ক্রস গুণটা করব কি করব 11 × 11 121, 10 × 10 100 হয়। আচ্ছা যখন আমরা চেক করব কি প্রাইসটা চেক করব, যার ভ্যালুর সাথে গুণ করব, যার প্রাইসের সাথে গুণ করব সেটার প্রাইস আসবে, মানে কস্ট প্রাইসের ভ্যালু কত 11 টাকা, যখন আমি এই 11 এর সাথে 11 ক্রস গুণ করছি তখন যে ভ্যালুটা আসছে সেটা হয়ে গেল কি আমাদের কস্ট প্রাইস, ঠিক আছে। কস্ট প্রাইসের ভ্যালুর সাথে গুণ করলে কস্ট প্রাইস, সেলিং প্রাইসের ভ্যালুর সাথে গুণ করলে সেলিং প্রাইস, তাহলে 11 × 11 করলাম, তাহলে কোশ্চেন থেকে দেখবে কস্ট প্রাইসের ভ্যালুটা কত আছে, কস্ট প্রাইসের ভ্যালুর সাথে সেলিং প্রাইসের আর্টিকেলটা গুণ করবে, তাহলে কস্ট প্রাইসের ভ্যালুর সাথে গুণ করেছি বলে কস্ট প্রাইস, মানে এটার জন্য লেখার দরকার নেই, আর কস্ট প্রাইসের ভ্যালুর সাথে গুণ করে কস্ট প্রাইস, তাহলে সেলিং প্রাইসের ভ্যালুর সাথে গুণ করলে কি আসবে সেলিং প্রাইস, তাহলে 10 × 10 100, এটা হয়ে গেল আমাদের কি সেলিং প্রাইস, ঠিক আছে। এইভাবে কোশ্চেন থেকে ক্রস গুণ করে নেবে, কস্ট প্রাইসের ভ্যালুর সাথে সেলিং প্রাইসের আর্টিকেল গুণ করবে কস্ট প্রাইস আসবে,
সেলিং প্রাইসের ভ্যালুর সাথে কস্ট প্রাইসের আর্টিকেল গুণ করলে কি আসবে, সেলিং প্রাইস আসবে। ঠিক আছে, যার ভ্যালুর সাথে গুণ করবে সেটা আসবে। তো এবার কিনেছিলাম আমরা 121 টাকায়, বিক্রি করেছি 100 টাকায়, তাহলে কি হলো, প্রফিট না লস? কম দামে বিক্রি করলাম তাহলে আমাদের লস হলো। কতটা লস হলো? 21 টাকা লস হয়ে গেল, তাই তো? 21 টাকা লস হলো কত টাকায়? কস্ট প্রাইসের উপর। তাহলে আমাদের লস পার্সেন্টেজ আসবে, এখানে প্রফিট হচ্ছে না। কস্ট প্রাইস কত? 121। তাহলে 121 টাকায় 21 টাকা লস, তাহলে 100 কত হবে, তাই তো? তাহলে 21 বাই 121 ইনটু 100, পার্সেন্টেজটা করে নেব, কত আসছে 2100 বাই 121, তাহলে ক্যালকুলেট করলে হচ্ছে তাহলে আমাদের ওভারঅল লস কত হচ্ছে 17 পূর্ণ 43 বাই 121%। ঠিক আছে, এরকম ফ্র্যাকশনে অ্যানসারটা আসছে। ঠিক আছে, এবার যদি এইটা কিছুই না, যদি এটাকে উল্টে দিত তাহলে কিন্তু অঙ্কের উত্তরটা আলাদা আসতো। মানে এই ব্যাপারটা যদি এখানে চলে যেত, এই ব্যাপারটা যদি এখানে চলে আসতো, তখনই আমাদের কিন্তু প্রফিট হয়ে যেত। তাহলে এই ব্যাপারটা বোঝা খুব জরুরি। কস্ট প্রাইসের ভ্যালুর সাথে গুণ করলে কস্ট প্রাইস, সেলিং প্রাইসের ভ্যালুর সাথে গুণ করলে সেলিং প্রাইস, এই কস্ট গুণটা করবো আমরা। ঠিক আছে, যাতে এভাবে করলে কোনোদিন ভুল হবে না। এবার আমরা এর অ্যাডভান্স কোশ্চেনেও যাব আজকে। তো নেক্সট কোশ্চেনটা করে নিয়ে আগে পরের কোশ্চেনটা যাচ্ছি। দেখো, তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6 বলছে এ ম্যান পারচেজেস সাম পেন্স এট দ্য রেট অফ 8 পেন্স ফর রুপিস 6। তাহলে কিনছে কি 8 পেন্স ফর রুপিস 6, 6 টাকায় 8টা করে পেন কিনছে, এই রেটে কিনছে। এন্ড বলছে সেলস देम এট দ্য রেট অফ 6 পেন্স ফর রুপিস 8, বিক্রি করছে 6 পেন্স ফর রুপিস 8। তাহলে আমরা আর নিয়ে ব্যাপারটা বলছি না, পরীক্ষার সময় ডিরেক্ট কি করব, বলেছিলাম কস্ট প্রাইসের ভ্যালুর সাথে গুণ করলে কস্ট প্রাইস আসবে, আর সেলিং প্রাইসের ভ্যালুর সাথে গুণ করলে সেলিং প্রাইস আসবে। তো আমরা কস্ট প্রাইস পার্টটাকে উপরে লিখব, সেলিং প্রাইস পার্টটাকে নিচে রাখবো। এরকম ফ্র্যাকশন তৈরি করলে কি হবে, দেখো ক্যালকুলেশন করতে সুবিধা হবে, দেখলে বুঝতে হবে কি হবে। তো আমরা কি করছি, কস্ট প্রাইসটা কত ক্রস গুণ করলাম, এটা ছিল কস্ট প্রাইসের ভ্যালু, তাহলে 6 6 36। সেলিং প্রাইসটা কত ক্রস গুণ করলাম, 8 8 64। এটা দেখো কেটে ছোট করা যায়, তো কেটে আমি ছোট করে দিচ্ছি। তাহলে 4 দিয়ে গেলে 4 9 36, 4 16 64। তাহলে কস্ট প্রাইস যদি 9 টাকা হয়, সেলিং প্রাইস কত 16 টাকা, তাহলে আমাদের প্রফিট হচ্ছে কত, প্রফিট কত 7 টাকা প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্টেজ আসবে, প্রফিটটা কার উপর চেক করা হয়, সিপির উপর। তাহলে প্রফিট বাই কস্ট প্রাইস কত 9 ইনটু 100%, তাই তো? এবার ক্যালকুলেট করে দেবে। তাহলে ওভারঅল আমাদের প্রফিট কত আসছে 77 এন্ড 7/9% ওভারঅল প্রফিট হলো। বোঝা গেল ব্যাপারটা? একদম সিম্পল ম্যাথ, পরীক্ষার সময় এগুলো লেখারই প্রয়োজন হয় না, ডাইরেক্ট এই পার্টে যাবে। তো প্রথমে ছোট করে নেবে ভ্যালুটা, যাতে ক্যালকুলেশন বেশি না করতে হয়, ছোট করে নিয়ে এবার অনেক সময় দেখবে এসব লিখতেও হয় না। এখানে ফ্র্যাকশন এটা এমন আসছে আমাদের একটু ক্যালকুলেশন করতে হচ্ছে, অনেক সময় এগুলো লিখতেও হবে না। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে যাচ্ছি আমরা এটার একটা অ্যাডভান্স প্যাটার্নে, নেক্সট কোশ্চেনে। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7 বলছে ম্যান পারচেজেস সাম অরেঞ্জেস এট দ্য রেট অফ 3 ফর রুপিস 40। তাহলে কিছু অরেঞ্জেস কিনছে কি 40 টাকায় 3টে করে, এবং কি বলেছে এন্ড দ্য সেম কোয়ান্টিটি এট দ্য রেট অফ 5 ফর রুপিস 60। তার মানে দু রকম ভাবে অরেঞ্জ কিনেছে, 40 টাকায় 3টে করে আর 60 টাকায় 5টা করে। ইফ হি সেলস অল দ্য অরেঞ্জেস এট দ্য রেট অফ 3 ফর রুপিস 50, যদি 50 টাকায় 3টে করে সবকটা অরেঞ্জেস বিক্রি করে দেয়, দেন ফাইন্ড হিজ প্রফিট অর লস পার্সেন্টেজ। তাহলে সেক্ষেত্রে ওভারঅল প্রফিট বা লস পার্সেন্টেজ কি হবে। তো দেখো দু রকম জায়গা থেকে ধরো দু রকম দামে আমাদের অরেঞ্জ কিনলো, একটা হচ্ছে 40 টাকায় 3টে ধরে, তাহলে কস্ট প্রাইস অফ 3 আর্টিকেল কত 40 টাকা। আরেকটা হচ্ছে কি 60 টাকায় 5টা ধরে, তাই কস্ট প্রাইস অফ 5 আর্টিকেল কত 60 টাকা। ঠিক আছে, এবার দুটো জায়গা থেকে আর্টিকেল কিনেছে, কিন্তু একটা কমন পয়েন্ট আছে। কমন পয়েন্টটা বলছে সেম কোয়ান্টিটি, মানে এই দরে যতগুলো দ্রব্য কিনছে এই দরেও ঠিক ততগুলো দ্রব্যই কিনেছে।
তাহলে আমাদের কোয়ান্টিটিটাকে সমান করতে হবে। তাহলে এখানে 3টে আছে, এখানে 5টা আছে, তাহলে লসাগু করলে কত আসছে 15। তাহলে এখানেও আমরা কোয়ান্টিটিটাকে 15 করে নেব, এখানেও আমরা কোয়ান্টিটিটাকে কি করব 15 করে নেব। তাহলে এটা কত গুণ হচ্ছে 3 5 এ 15, 5 গুণ। তাহলে এখানে ভ্যালুটা কত হয়ে যাবে 40 × 5 মানে 200 টাকা, কারণ তিনটে যদি 40 টাকায় কিনি 15 খানা 200 টাকায় কিনবো। একইভাবে এখানে 5 গুণ 3 15 হয়েছে, তো এটা কত হয়ে যাবে 180। তাহলে ধরো দুটো দোকান থেকে আমরা সমান সংখ্যক আর্টিকেল কিনলাম, তাহলে 15 15 টোটাল, তাহলে কতগুলো আর্টিকেল কিনলাম 15 + 15 30টা। টোটাল আমাদের ক্রয় মূল্য কত 200 আর 180 কত আসছে 380। ঠিক আছে, তার মানে 0 0 যদি কেটে দিই, তিনটে আর্টিকেলের কস্ট প্রাইস কত ₹38। এবার কোশ্চেনটা বলেছিল বিক্রি করছে তিনটে আর্টিকেল 50 টাকায়। তাহলে এবার আমাদের ওই প্যাটার্নে আসবো। প্যাটার্নটা কি ছিল আমাদের CP/SP করছিলাম। আচ্ছা, ক্রস গুণ করব, কিন্তু দেখো এখানে প্রয়োজন নেই, কারণ আর্টিকেলের সংখ্যাটা সমান আছে, এখানেও 3 আছে এখানেও 3 আছে। তো ক্রস গুণ করলে কি উপরে একটা 3 যাবে, নিচে একটা 3 যাবে, অটোমেটিক কেটে যাবে। তাহলে আমাদের এখানে এইভাবে কিছু করার দরকার নেই। আমরা জাস্ট কস্ট প্রাইসটা কত আসছে 38 টাকা, সেলিং প্রাইসটা কত আসছে 50 টাকা। এখানে কেটে তোমরা ছোট করে নিতেও পারো, কোনো সমস্যা নেই, কেটে আমরা ছোট করতেই পারি। 2 দিয়ে কাটলে 19, 2 দিয়ে কাটলে 25। তাহলে কস্ট প্রাইসটা হচ্ছে 19 টাকা, সেলিং প্রাইসটা কত আমাদের 25 টাকা। তাহলে ওভারঅল কি হলো আমাদের প্রফিট হলো, কতটা প্রফিট হলো, প্রফিট কতটা হচ্ছে 6, তাই তো। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের পার্সেন্টেজটা কি আসবে, প্রফিট পার্সেন্টেজ 6/19 * 100, তাই তো। তাহলে 600/19, তাহলে 19 দিয়ে গেলে কত 3 × 19 = 57, 30 আচ্ছা এরকম আসছে, তাই তো। কিন্তু পরীক্ষার সময় আমাদের রাউন্ড ফিগারও অ্যানসারটা চাইতে পারে, বলতে পারে যে কাছাকাছি কোন সংখ্যা। এবার দেখো 31 × 11/19, এই সংখ্যাটা 31 এর কাছে না 32 এর কাছে। তো কোন সংখ্যা দিয়ে ডিভাইড করছিলাম 19 দিয়ে। আচ্ছা 19 এর অর্ধেক করে দাও, 19 এর অর্ধেক করলে কত আসছে 9.5। এবার এই ভ্যালুটা দেখো 9.5 এর থেকে বেশি আছে, তার মানে 31 এর পরের সংখ্যাটার কাছে হবে। যদি এই ভ্যালুটা 9.5 এর থেকে কম হতো তাহলে 31 এর কাছে। ঠিক আছে, তো আমাদের যেই ভ্যালুটা নিচে থাকবে মানে যে ভাজক থাকবে তার অর্ধেক করবে, অর্ধেকের থেকে যদি বেশি হয় তার মানে পরের সংখ্যাটার কাছে, অর্ধেকের থেকে কম হলে আগের সংখ্যাটার কাছে। তাহলে আমাদের যেহেতু বেশি আছে 11টা, তার মানে এটা 32 এর কাছাকাছি হবে। তাহলে অ্যাপ্রক্সে আমাদের পার্সেন্টেজটা কি আসবে 32%। ঠিক আছে, এটা আমি কি করলাম ভেঙে করলাম, পরীক্ষার সময় এত লেখার প্রয়োজন নেই। তো পরীক্ষার সময় তোমরা কি করবে, ডিরেক্ট কিভাবে করবে একটু দেখে নিই। আচ্ছা পরীক্ষার সময় আমরা ডিরেক্ট কি করব, যদি এরকম ইকুয়াল কোয়ান্টিটি বলে দেয়, প্রথমে আমরা কস্ট প্রাইসটা বের করব। প্রথমে আমরা কি করব কস্ট প্রাইসটা বের করব, কম্বাইন্ড যে কস্ট প্রাইস। তো আর্টিকেলটা কি হবে, আর্টিকেলটা কি ছিল 3 আর 5। ঠিক আছে, তো আমরা কি করব 2ab ফরম্যাটে করব। 2ab মানে 2 * 3 * 5, এটা করে দিলাম, হয়ে গেল। আচ্ছা এবার আমাদের প্রাইসটা কত আসছে, প্রাইসটা কি করব এর আর্টিকেলের সাথে এর প্রাইস গুণ হবে আর এর আর্টিকেলের সাথে এই প্রাইস গুণ হবে, ক্রস গুণ করে যোগ করে দেব, তাহলে টোটাল প্রাইসটা চলে আসবে। তাহলে 3 এর সাথে গুণ হচ্ছে আমাদের কত 60 প্লাস 40 এর সাথে গুণ হচ্ছে কত 5। তাহলে দেখো কস্টটা কত আসছে আমাদের 30 আসছে আর্টিকেলটা, আর ভ্যালু কত আসছে 380। তাহলে 0 0 কাটলাম, তাহলে তিনটে আর্টিকেলের কস্ট প্রাইস কত 38 টাকা। আর বলেছিল কি সেলিং প্রাইস তিনটে আর্টিকেলের 50 টাকা, ব্যাস। আর বাকিটা তো বলে দিয়েছি আগের অঙ্কে, আগের পার্টটা কিভাবে করলাম ওটা ইজিলি পেয়ে যাবো এবার এখান থেকে। তাহলে ওই ক্রস গুণ করে যেটা করেছিলাম তাহলে অ্যানসার চলে আসবে, বোঝা গেল। তাহলে শর্টে আমরা এইভাবে করব মেন্টালি, 2ab ফরম্যাটে আর্টিকেলটা বের করে নেবে
আর আর্টিকেল আর প্রাইস ক্রস গুণ করে যোগ করে দেবে, টোটাল কস্ট প্রাইস কতগুলো আর্টিকেলের রেসপেক্টে সেটা চলে আসবে, আর সেলিং প্রাইস দিয়ে কম্পেয়ার করে দেবে প্রফিট হলো না লস হলো। ঠিক আছে, বোঝা গেল? তো আজকের ক্লাস এতটাই। তো ক্লাসটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি যারা নতুন আছো, যারা প্রথম দেখছো আমার ক্লাসটা, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে এরপরের ভিডিওগুলো তুমি ইজিলি নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।